আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আজ 1 জুলাই, 36 জুলাইয়ের সূচনা। কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পথ চলার দিন। আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাইদের বুক দেখেছি, রুহুল কবির রিজভী। বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ, তথ্যমন্ত্রী। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে। পূর্বাঞ্চলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ। তিস্তা যমুনার পানি কমলেও বাড়ছে ভাঙন, গাইবান্ধায় ফসল ঘরবাড়ির ব্যাপক ক্ষতি। দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ। শুরু হলো 2027 সালের হজের প্রাক নিবন্ধন। চৌদ্দগ্রাম সীমান্তের শূন্য রেখায় নারীর লাশ উদ্ধার। কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও 109 বাংলাদেশি। নোয়াখালীতে থাই জুয়া চক্রের 6 সদস্য গ্রেফতার। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান ওমান। 90টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির জানাজায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ 1 জুলাই, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। 2024 সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা টানা 36 দিনের ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে এক পর্যায়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5 আগস্ট তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এবছর শুরু হলো সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তি। 2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামেন। শুরুতে আন্দোলনের মূল দাবি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার, তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের পরিধি ও দাবি বিস্তৃত হতে থাকে। টানা 36 দিনের আন্দোলনের পর 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং দেশ ত্যাগ করেন। সেই ঘটনার মধ্য দিয়ে 2024 সালের জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নেয়। 2024 সালের জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে যোগদান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আগস্টে। তিনি আরো বলেন, আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো বুক চিতিয়ে কিভাবে গুলি খেতে হয় সেই দৃশ্য আমি দেখেছি। বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তা ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রচলিত ধারণার মধ্যে থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধ সহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সবাইকে মনে রাখতে হবে, তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দেবে। বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, জুলাইয়ের 36 দিনই সারা দেশে এনসিপির কার্যক্রম থাকবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করতে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রকল্পের সেক্টর 1-এর রাজক সেন্ট্রাল মেকানিক্যাল স্টাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন মোহাম্মদ আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসলে উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্পের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির পর গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা সহ প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানির স্রোত তীব্র হওয়ায়
জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও সড়ক। একই সঙ্গে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় গাইবান্ধায় 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমলেও করতোয়া নদীর পানি 116 সেন্টিমিটার বেড়েছে। তবে জেলার সব নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব রায়ের বিরুদ্ধে অর্ধবার্ষিক পরীক্ষার আগেই একজন শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে 10ম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের অংশ পাঠানোর অভিযোগ উঠেছে। বুধবার সকাল 10:30টায় সরজমিনে বিদ্যালয়ে গিয়ে চলমান অর্ধবার্ষিক পরীক্ষার 10ম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের সঙ্গে প্রতিবেদকের হাতে থাকা একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মিলিয়ে দেখা যায়, স্ক্রিনশটে থাকা প্রশ্নের অংশটির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। 2027 সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী 26 সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহী হজ যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। কুমিল্লার 14 গ্রামে ভারত সীমান্তের শূন্যরেখা থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন। এর আগে মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকার সীমান্তবর্তী শূন্যরেখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম জগন্নাথ দিঘির গুচ্ছগ্রাম এলাকার আলী এরশাদের স্ত্রী। কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়ার পর দেশে ফিরেছেন আরো 109 বাংলাদেশি। মঙ্গলবার রাত 1:25 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর মাধ্যমে গত 4 দিনে দেশে ফিরলেন মোট 362 জন। আর শুধু জুন মাসেই কম্বোডিয়া থেকে ফিরেছেন মোট 583 জন বাংলাদেশি ভুক্তভোগী। বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম। দেশে ফিরে আসা প্রত্যেককে বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রবাসী কল্যাণ ডেস্ক এবং ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে জরুরি সহায়তা, কাউন্সিলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ 6 জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত সোমবার রাতে খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘির পাড়া এলাকায় অভিযান চালিয়ে থাইল্যান্ডি জুয়া চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় জুয়া পরিচালনার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর যৌথভাবে একটি সেবা মাশুল বা শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। মঙ্গলবার দেশ দুটি এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। একজন ইরানি কর্মকর্তা এবং 4 জন কূটনীতিকের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী এবং খামেনির জানাজায় আয়োজন কমিটির প্রধান আলী আকবর পুরজাম সিদিয়ান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতোমধ্যে 90টিরও বেশি দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও পণ্ডিতেরা এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে অন্তত 30টি দেশ ইতোমধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনের বিশাল এই আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার স্বার্থে অনুষ্ঠানটি কিছুটা পিছিয়ে কয়েকদিন ব্যাপী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।